নমস্কার, শুরু করছি জনতার দরবার। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে প্রত্যেক দিনের মতো রাত 8টায়। আজ কি নিয়ে আলোচনা করব? আজ সর্বভারতীয় স্তরে আমরা দেখতে পাচ্ছি তৎপরতা, কিন্তু আজই প্রশান্ত কিশোর তিনি মন্তব্য করছেন এই যে একটা জল্পনা তৈরি হচ্ছে থার্ড ফ্রন্টের। আসুন আমরা দেখছি যেখানে থার্ড ফ্রন্টের জল্পনা হচ্ছে, প্রশান্ত কিশোর কি বলেন। এক তো পাওয়ার পক্ষে বিরোধী অক্ষ, তারপর আমরা আসবো লক্ষ্য মোদি বধ, 24-এর চাণক্য পিকে। 24-এর চাণক্য পিকে হয়ে উঠে কি কি করছেন আপনাদের দেখাবো। এরপর বঙ্গভঙ্গ বিজেপির হিডেন এজেন্ডা নাকি 24-এর কৌশল, সবিস্তারে আলোচনা হবে। আর কেন্দ্রে আলাপন তৃণমূল বিজেপির তরজাই মুহূর্তে তুঙ্গে। আরো অনেক বিষয় থাকবে, কিন্তু তার আগে যে কথা আপনাদের বলছিলাম, একদিকে যখন দিল্লিতে তৎপরতা, তখন পিকে বলছেন এই যে একটা বিকল্প বিরোধী হয়ে ওঠার চেষ্টা, সেখানে কংগ্রেস না দাদাগিরি নয়, কংগ্রেস সহযোদ্ধার ভূমিকা থাকবে। পিকে কিভাবে চাণক্য হয়ে উঠতে পারেন, কেন মনে করা হচ্ছে 24-এর সলতে পাকানো পিকের হাত ধরি হতে পারে, দেখাবো শুরুতেই। দু 2024-এ নরেন্দ্র মোদীর বিজয় রথ রুখতে কি বিকল্প? রাজধানীর অলিন্দে যখন নতুন করে তৃতীয় ফ্রন্টের গুঞ্জন, তখনই মুখ খুললেন প্রশান্ত কিশোর। নিউজ 18 বাংলায় বললেন, মোদীকে সরানোই লক্ষ্য, দ্বিতীয় বা তৃতীয় নয়, মোদী বিরোধী মূল বিকল্প গঠনই লক্ষ্য। শরদ পাওয়ারের বাড়িতে মোদী বিরোধী প্রেসার গ্রুপের বৈঠক, তার আগে প্রশান্ত কিশোর পাওয়ার বৈঠক। তৃতীয় ফ্রন্ট নিয়ে জোর জল্পনা, কিন্তু শুরুতেই জল ঢালার চেষ্টা করলেন প্রশান্ত কিশোর। নিউজ 18 বাংলাকে সাফ জানালেন, তৃতীয় বা চতুর্থ শক্তির ধারণা অর্থহীন। তৃতীয় বা চতুর্থ বিকল্প মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, মানুষের কাছে মূল বিকল্প তুলে ধরতে হবে। আমাদেরকে স্পষ্ট তিনি বলেছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিকল্পে তিনি বিশ্বাস করেন না, তৃতীয় বা চতুর্থ বিকল্পে তিনি বিশ্বাস করেন না। কারণ ইতিহাস বলে দিচ্ছে এই তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট তৈরি করার এর অর্থহীন, এবং ইতিহাস এটাও বলে দিয়েছে যে এটা ফাইনালি গিয়ে কোনো কাজ করে না। মোদী বিরোধী মূল একটা বিকল্প গঠন করাই হচ্ছে লক্ষ্য। গত কয়েকদিনে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে 2024 নিয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু 24-এর যুদ্ধে প্রথম থেকেই তৃতীয় হিসেবে শুরু করতে নারাজ তিনি। দিল্লিতে কেজরিওয়াল, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কাজ করা প্রশান্ত বলছেন রাজ্য ভিত্তিক ফর্মুলার কথা। নিউজ 18 বাংলাকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, দেশ জুড়ে একটাই ফর্মুলায় কাজ হবে না, মোদীকে রুখতে দরকার রাজ্য ভিত্তিক ফর্মুলা। আঞ্চলিক শক্তিগুলিকে দিয়ে মোদীকে রোখার ফর্মুলার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেশের প্রয়োজনে সবাইকে এক জায়গায় আসতে হবে। एवरीबॉडी इज टू कम टुगेदर। যেখানে যে শক্তিশালী, जिधर में जो भी स्ट्रांग है उधर में उसको करना देना चाहिए, उसको करते देना चाहिए और उसको स्ट्रांगली उसको सपोर्ट करते देना चाहिए। এই রাজ্যভিত্তিক ফর্মুলাতেই নতুন সমীকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বাংলায় কার্যত দর্পচূর্ণ হয়েছে বিজেপির। সর্বশক্তি দিয়ে লড়াই করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মেনেছেন মোদী শাহরা। একের বিরুদ্ধে একের যুদ্ধে জয় যে সম্ভব প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে একের বিরুদ্ধে এক লড়াই কিস্তিমাত, মোদী বিরোধী ভোট এককাট্টা হতেই বিপুল জয়, ধুয়ে মুছে সাফ সংযুক্ত মোর্চা। সূত্রের খবর, মোদী বিরোধীদের কাছে এই মডেলে তুলে ধরবেন প্রশান্ত কিশোর। শরদ পাওয়ারকে দিয়ে সলতে পাকানো শুরু হয়েছে, আগামী দিনে অন্য বিরোধীদের সঙ্গেও বৈঠক করবেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, পিকের মতে সেনাপতি নয়, কংগ্রেস থাকুক সহ খেলোয়াড়ের ভূমিকায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24-এর ভোট যুদ্ধে মোদীর বিরুদ্ধে অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের মমতা মডেলে কি হতে চলেছে আগামী লোকসভা ভোটে প্রশান্ত কিশোরের তুরুপের তাস? ঘুঁটি সাজাচ্ছেন 24-এর চাণক্য। কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। দ্রুত পরিচয় পর্ব সর্ব, তারপর আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আসুন পরিচয় করিয়ে দিই। অর্চনা দিয়ে আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার, বিজেপি নেতা, তার পাশে সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন সৌরভ শিকদার, আরেক বিজেপি নেতা, দেবাংশু ভট্টাচার্য, আরেক তৃণমূল কংগ্রেস নেতা, এবং রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু। আমি শুরু করবো দেবাংশুকে দিয়ে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজ শরদ পাওয়ারের বাড়িতে যে বৈঠক হলো সেখানেও কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না, যদিও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কোন কোন নেতাকে, এমনটা বলা হচ্ছে। আমি দেবাংশুর কাছে আসি। কংগ্রেস সহযোদ্ধার ভূমিকা থাকবে, কংগ্রেস একটা জোটের ভরকেন্দ্র হতে পারে না, বা একটা
সবাই মিলে হাতে হাত ধরে যাচ্ছে, সেখানে ভোট কেন্দ্র হতে পারে না। পিকে যা বলেছেন এটা তার মত, তিনি সেভাবে দেখছেন এবং তাকে দিয়েই যে সলতে পাকানোর কাজটা শুরু হচ্ছে সেটা স্পষ্ট। সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে না রেখে বা ভরকেন্দ্র না করে এটা কতটা সম্ভব? না দেখুন, প্রথম কথা বলি, এখনো তো এরকম কিছুই ফিক্স হয়নি। বিরোধীদের মধ্যে একটা সাধারণ আলোচনা হয়েছে, সেই আলোচনাটা নিয়ে এখনই 24-এর ফেডারেল ফান্ড বা এরকম কোনো চিন্তা ভাবনার জায়গা আমরা নেই। ফেডারেল ফান্ড বলছি না। হ্যাঁ, তবে এই জায়গাটা থেকে আমি আপনাকে বলতে পারি যে অবশ্যই তো একটা লড়াই যদি হয়, সেই লড়াইতে সবাই সহযোদ্ধার ভূমিকায় থাকে। 2021-এর লড়াইতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা সহযোদ্ধার ভূমিকায় ছিল। তো সেরকম ভাবে একটা লড়াই যখন হবে, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সেই লড়াইতে থাকবে তারা প্রত্যেকে সহযোদ্ধার ভূমিকায় থাকবে। এখানে কারোর দাদাগিরির, কারোর মুখ হওয়ার বা কারোর সামনে এগিয়ে আসার সেরকম জায়গা নেই, যদি একটা কালেকটিভ লিডারশিপের জায়গা আছে। যদি আমরা সর্বাঙ্গীনভাবে একটা কমন এজেন্ডা, ভারতীয় দলের ক্ষেত্রেও সেটা নেই, কংগ্রেসের মতো দল। না না না, দেখুন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে কটা নির্বাচন আমরা 2019-এর পর থেকে স্টেট ওয়াইজ দেখলাম, কিংবা তার আগে যে লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে আমরা দেখব যে আঞ্চলিক দলগুলোর পারফরমেন্স কিন্তু বিজেপি এবং কংগ্রেস দুটো কেন্দ্রীয়, মানে দুটো সর্বভারতীয় বা জাতীয় দলের চাইতেই অনেক বেশি ভালো। আপনি প্রত্যেকটা জায়গায় যদি আঞ্চলিক দলের রেজাল্টগুলো দেখেন, সেটা ওদিকে ডিএমকে হতে পারে, এটা তেজস্বী যাদব হতে পারে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লক্ষ্য যদি আমাদের প্রত্যেকের হয়, এই দুই গুজরাটি ভাই যে দেশকে একদম নিংড়ে শেষ করে দিচ্ছেন, অর্থনীতি থেকে শুরু করে গ্যাসের দাম 1000 টাকা, সর্ষের তেলের দাম 200 টাকা, পেট্রোলের দাম 100 টাকা, এগুলো থেকে সাধারণ মানুষকে যদি মুক্তি দিতে হয়, মানুষ সকালে উঠে তার ব্যাংকে রাখা টাকা নিয়ে চিন্তা করবেন না সেটা লুট হবে কিনা, এই চিন্তা থেকে যদি মুক্তি দিতে হয়, তাহলে একটা বেশ তো, কিন্তু সেখানে কংগ্রেসের রোলটা কি হবে? আমি সুমনদা, সহযোদ্ধা হিসেবে থাকতে হবে, পিকে তাই মনে করছেন এবং তৃণমূলের তাই স্ট্যান্ড। না না, পিকে কি মনে করলেন না করলেন সে বিষয়ে আমার কিছু বলার নেই। পিকে ওনাদের ভোট অ্যানালিসিস্ট হতে পারেন, পিকে ওনাদের আগামী দিনের গাইড হতে পারেন। কংগ্রেস একটা 137 বছরের পুরনো রাজনৈতিক দল, তার নিজস্ব এজেন্ডা আছে, তার নিজস্ব পলিসিস আছে, তার নিজের অ্যাপেক্স বডি রয়েছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি আছে। কংগ্রেস আগামী দিনে কিভাবে চলবে এবং মোদি বিরোধী শক্তি যারা আছে তাদের পাশে কিভাবে দাঁড়াবেন সেটা কংগ্রেস ঠিক করবে, পিকে গাইড করতে পারেন না। আর পিকে গেছিলেন শরদ পাওয়ারের বাড়িতে, শরদ পাওয়ারের বাড়িতে অনেক নেতৃত্ব আজকে এসছিলেন, সব ঠিক আছে। শরদ পাওয়ার না না, শরদ পাওয়ার একজন কংগ্রেস এখানে থাকলো না কেন? কংগ্রেসের কয়েকজনও তো আমন্ত্রিত ছিলেন। না না, ওই রকম ভাবে কাউকে পিক এন্ড চুজ করে আমন্ত্রণ করা যায় না। কংগ্রেস একটা ডিসিপ্লিন ন্যাশনাল পার্টি। আমি জানি না কাকে কংগ্রেসের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এরকম কোনো অফিসিয়াল ইনভিটেশন আছে বলে আমার জানা না। নেই। এটা তো দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি সুমন। না না, আমি রেকটিফাই করে দিই, এটা দল হিসেবে জানানো হয়নি। যে বৈঠক আজ হয়েছে সেটা অরাজনৈতিক হয়েছে, এটা বারবার বলা হচ্ছে। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে না সুমনদা। না না, যদি অরাজনৈতিক বৈঠক হয়ে থাকে, যদি শুধু শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে কিছু মানুষ, কিছু সম্মানীয় মানুষ, আমি প্রত্যেককে সম্মান করি, গিয়ে তারা চা কফি খেয়ে থাকেন এবং সামগ্রিক দেশের যে বিপর্যয় চলছে সেটা নিয়ে আলোচনা করে থাকেন, তাহলে তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি ওটা সত্যি অরাজনৈতিক হতো, তাহলে তো সারাদিন মিডিয়ারা এটা নিয়ে এত আলোচনা করতেন না। অরাজনৈতিক হয় না। আমি একটা কথা বলি, এক্ষেত্রে সম্পূর্ণ দাগিয়ে দেওয়া এটা একটা রাজনৈতিক বৈঠক, তাতে আপত্তি রয়েছে বৈঠকে অংশগ্রহণকারী এবং বৈঠকের কনভেনার যারা তাদের প্রত্যেকের, কারণ এখানে অরাজনৈতিক ব্যক্তিত্বরাও আমন্ত্রিত ছিলেন, ফলে এটা একদম টিপিক্যাল রাজনৈতিক বৈঠক ছিল না। আমি আসবো সুমনদা, কিন্তু তার আগে কংগ্রেস ভরকেন্দ্র যদি না হয়, অধীর চৌধুরীও একই কথা বলছেন, পিকে তাদের ভাগ্য দেবতা নন, ভাগ্য বিধাতা নন। কংগ্রেসের কি স্ট্যান্ড, কিভাবে এগোতে পারে কংগ্রেসকে বাদ দিয়ে, আদৌ কি সম্ভব এটা? দেখুন, 24-এর মহারণ, মোদি বিরোধী মঞ্চ, কিন্তু সেখানে কংগ্রেসের ভূমিকা কি? আগের মতো এবারও কি তারাই জোটের ভর কেন্দ্র, নাকি এবার আমরা সবাই রাজার নীতিতে বিকল্প জোটের সলতে পাকানো? সূত্রের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোর চান সেনাপতি নয়, সৈনিকের ভূমিকায় থাকুক কংগ্রেস, কিন্তু পিকের এই ভাবনাকে গুরুত্বই দিতে নারাজ অধীর চৌধুরী। প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয় যে প্রশান্ত কিশোরকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। প্রশান্ত কিশোর যাদের ভাগ্য বিধাতা তারা আলোচনা করবে। আমাদের পার্টি জাতীয় পার্টি, আমাদের পার্টির সিদ্ধান্ত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে হয়। জাতীয় পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে কোনো ব্যাপারে কিছু বলেনি। কংগ্রেস নেতারা মনে করেন, বিজেপি বিরোধী শক্তিকে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে সেখানে কংগ্রেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই হবে, কারণ গত লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হলেও
এখনো দেশের সব রাজ্যেই কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে। এখন 3 রাজ্যে ক্ষমতায় কংগ্রেস, রাজস্থান, ছত্তিশগড় এবং পাঞ্জাব। আরো 3 রাজ্যে জোট সরকারে কংগ্রেস, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু। 2019-এর লোকসভা ভোটে মোদি ঝড়ে সওয়ার হয়ে 300 পার করে বিজেপি। কংগ্রেস মাত্র 52টি আসন পেলেও ভোট পায় 12 কোটির কাছাকাছি, শতাংশের হারে 19.49। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন কংগ্রেস ছাড়া সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। কারণ ডিএমকে হোক বা শিবসেনা, নিজের রাজ্যের বাইরে তারা কতটা ফ্যাক্টর তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই পিকের ভাবনাকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। তবে এর উল্টো পিঠও আছে। পর্যবেক্ষকদের একাংশ এও মনে করেন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ঘরের মধ্যেই হাজারো প্রশ্ন, তা সত্ত্বেও জোটের ক্ষেত্রে তারা নমনীয় হতে পারেনি বলেই অভিযোগ। যেমন গত বিহারের নির্বাচন, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন জেদ না করে কংগ্রেস যদি আরজেডিকে আরো কিছু আসন ছেড়ে দিত তাহলে হয়তো বিহারের ফল অন্যরকম হলেও হতে পারত। অনেক আঞ্চলিক দলই মনে করে জোট বাঁধার সময় কংগ্রেস বরাবরই দাদাগিরি করে, সেটা 2024-এর ভোটে করলে চলবে না। নিউজ 18 বাংলা। আমি খুব সংক্ষেপে প্রত্যেক বক্তাকে অনুরোধ করবো তাদের বক্তব্য রাখার জন্য। শিবাজি প্রতিমদা, পিকে যেটা চাইছেন সহযোদ্ধা, কংগ্রেস এখনো ক্ষমতায় বেশ কয়েকটা রাজ্যে, এখনো মিলিজুলি সরকারে আছে বেশ কয়েকটা রাজ্যে। এই অবস্থায় সহযোদ্ধা হিসাবে কংগ্রেসই বা মানবে কেন? এটা কতটা ভায়াবল বলে আপনার মনে হয়? একেবারেই ঠিক প্রশ্ন। কারণ হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে দেখো 200টার উপরে আসন আছে যেখানে সরাসরি বিজেপির লড়াই আছে। 200টা মানে প্রায় 200টার মতো আসন, বা 200 বেশি হতে পারে একটু। এটা অল ইন্ডিয়াতে, যেটা এমপি লেভেলে, এইখানে তাদের সরাসরি পায়। আবার এটা যেমন সত্যি, অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়ে চলবে না, এটাকে মাথায় রাখতে হবে। কিন্তু আবার কংগ্রেস দাদাগিরি করবে এটাও চলবে না। অর্থাৎ কংগ্রেস প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়, এবং বিভিন্ন জায়গায় তার শক্তি রয়েছে, কিন্তু কংগ্রেসই চালাবে আর বাকিরা তার পেছনে যাবে, এইটা হয়তো এই ভাবার সময় এসে গেছে। অর্থাৎ বিরোধীদেরও এটা মাথায় রাখতে হবে, কংগ্রেসকে বাদ দিয়ে তিনি প্রশান্ত কিশোর হন, তিনি যেই হন, তাদের মাথায় রাখতে হবে যে কংগ্রেসকে বাদ দিয়ে, কারণ 200 সিটস পিউ, যেখানে সরাসরি কংগ্রেসের সঙ্গে ফাইট হবে বিজেপি। তাহলে বাকি যে 300 উপরে যে আসন আছে, 349-এর কাছে যে আসন, সেই আসনে বাকিরা লড়বে। তো এখানে তো ন্যাচারালি সেই আসনে তো বিজেপিও জিতবে অনেক জায়গায়। সুতরাং একটা জায়গায় এরা যদি দুজনেই নমনীয় না হন, তাহলে কিন্তু ওই থার্ডের জায়গা, কিন্তু এটাও তো ঠিক শিবাজি প্রতিমদা, এখনো কংগ্রেস এমন একটা দল, যতই ক্ষয়িষ্ণু হোক, যতই তারা মানে ডিকেইং ফেজের মধ্যে দিয়ে যাক, সব আসনে এখনো প্রার্থী দিতে পারে। বিজেপি বিরোধী দল হিসেবে সেটা কংগ্রেস। অবশ্যই সেটা অবশ্যই, এবং সেই জন্যই বলছি কংগ্রেসকে বাদ দিয়ে হবে না। আবার কংগ্রেস যদি মনে করে তাদের ছাড়া আর চলবে না, আর কেউ কোনো গুরুত্ব নেই, এই দুজনকেই নমনীয় হতে হবে। যদি ফ্রন্ট সত্যি করতে হয় মোদী বিরোধী রাজনৈতিক ভাবে, দুপক্ষকেই নমনীয় হতে হবে। বাকিদের, কংগ্রেস নয় যারা অকংগ্রেসী আঞ্চলিক দল, তাদেরকেও মনে রাখতে হবে কংগ্রেসের গুরুত্ব। আর কংগ্রেসকেও ভুললে চলবে না, মানে ইগো ঝাড়তে হবে, দুপক্ষকে ইগোটাকে ঝাড়তে হবে। আমি আসবো শিবাজিদা, আমি খুব দ্রুত সুপ্রিয়র রিয়াকশন নিতে চাইবো। সুপ্রিয়, এটা পিকে বলছেন আমরা কোনো ফ্রন্টে যাচ্ছি না, তৃতীয় চতুর্থ নাম্বারিং এ আমরা যাচ্ছি না, আমরা একটা ভায়াবল অল্টারনেটিভ হতে চাই, এবং সেটা মিলিঝুলি সরকারে 4-5 মিলে হাত ধরে সেটা কি করে সম্ভব একা মোদির বিরুদ্ধে? সার্বিকভাবে একটু আগে তোমরা যে কথা বলছিলে যে এখানটায় অক্ষটা হচ্ছে কংগ্রেস কি কংগ্রেস নয়, আমার মনে হয় প্রশ্নটা এরকম নয়, বরং উত্তরটা এরকম হওয়া উচিত যে এখানে অক্ষটা হচ্ছে মোদী বিরোধিতা অথবা মোদীর পক্ষে, ফর মোদী আর এগেইনস্ট মোদী ভোট হবে। সেই জায়গা থেকে বা বিজেপি সরকারের যে ক্রমাগত ধারাবাহিক ব্যর্থতা, সেই জায়গার পরে মানুষ কিন্তু আজকে একটা অল্টারনেটিভ যখন খুঁজতে চাইছে, বা অল্টারনেটিভ যখন বাঁচতে চাইছে, চুজ করতে চাইছে, নির্বাচন করতে চাইছে, সেই সময় তৃতীয় চতুর্থ অপশনে না গিয়ে দ্বিতীয় অপশন সব জায়গায় করতে হবে, এবং একেবারে একটা প্রত্যক্ষ প্রকট বিরোধিতা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে গিয়ে একসময় বামফ্রন্ট শাসনকে উৎখাত করেছিলেন, প্রশাসনিক বামফ্রন্ট বা সেই বামফ্রন্ট প্যান লেফটিজমের উল্টো দিকে হেঁটে একইভাবে। না, সেটা পরিষ্কার। সমস্যা হচ্ছে সেখানে রয়েছে তৃণমূলের মতো পাওয়ার প্যাক্ট একটা রাজনৈতিক দল, কংগ্রেসের মতো সর্বভারতীয় দল যারা আজও ক্ষমতা রাখে সব আসনে প্রার্থী দেওয়ার, সেখানে আরো অন্যান্য আঞ্চলিক দলগুলো আছে।
এতজনের স্বার্থ সেখানে আছে, এতগুলো মুখ আছে, সেখানে মোদী বিরোধী একটা মুক্ত প্রজেক্ট করতে হবে। নিশ্চিতভাবে প্রজেক্ট করতে হবে, সেটা মানুষের মুখ হবে, সেটা মানুষ নির্বাচন করবে যে কে এই মুখ। এটা খুব বায়বীয় ভাবনা না দেবাংশু, এটা খুব বায়বীয় ভাবনা না? কারণ তোমরাই 21 নির্বাচনে বলেছো আমাদের মুখ মমতা, তার এগেনস্টে বিজেপি নেই, সেই জন্য পরাজয়টা ত্বরান্বিত হয়েছে। সুতরাং মুখ ম্যাটার করে। না না, মুখ তো ম্যাটার করে, এবং মুখ সামনে আনার জন্য এখনো তো অনেক সময় রয়েছে। 2024-এর নির্বাচন এখনো অবধি 3 বছরের ওপরে, অনেকটা বেশি সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ততদিনে সুপ্রিয় যেটা বললো, মানুষ মুখ তৈরি করে নেবে। স্বাভাবিকভাবেই মানুষ তো মুখ তৈরি করে। বাংলা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে রুখে দিয়েছেন, মানুষ একটা মুখ বলে দিয়েছে বাংলা থেকে যে না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশ্বাসযোগ্য মুখ হতে পারেন। এরপরে আগামী দিনে অনেকগুলো নির্বাচন যাবে, অনেক রাজনৈতিক প্রক্রিয়া হবে, তার মধ্যে থেকে মানুষ জানান দিয়ে দেবেন। মানুষ তার রায় দেন, কিন্তু আমাদের ভোটের পদ্ধতি যে এখানে কনসলিডেট করতে হয় ভোটকে, রাজনৈতিক দলের কাজ সেটাই। আমি আসবো দেবাংশু, আমি অর্চনাদির রিয়াকশন নিয়ে। অর্চনাদি, এখানে যেভাবে এগোতে চাইছেন, পিকে যদি খুব মেটিকুলাসলি অঙ্ক কষে এগোতে চান, তারা তাদের মতো এগোবেন, কিন্তু এটা সত্যি মানে 10 বছর দুটো টার্ম চালানোর পরে যদি সত্যি একটা ভায়াবল অল্টারনেটিভ মানুষ দেখতে পান, যেখানে শক্তিশালী লোকজন রয়েছে, যারা পাওয়ারফুল লোক, যে তকমাটা মোদির সঙ্গে রয়েছে, সেটা বিজেপির জন্য কতটা হার্মফুল হতে পারে? হ্যাঁ, দেবাংশু বাবুরা হয়তো ভাবছেন আমাদের দিদিমণি মোদি ভার্সেস মমতা বাংলায় যেহেতু কাজ করেছে তাকেই মুখ করবেন, কিন্তু আমি একটা কথা বলি যে তৃণমূল দলটা হলো বাংলার বাইরে অপ্রাসঙ্গিক দল, খুব একটা কাজে আসবে না, প্রথম কথা। আর সত্যি সত্যি কংগ্রেস একমাত্র দল যেই দল প্রত্যেকটা জায়গায় বিজেপির বিরুদ্ধে ক্যান্ডিডেট দিতে পারে। যে মিটিংটা হলো আজকে, সেখানে 4টে রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন এবং 4 জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দল আছে, এবং নিজের নিজের রাজ্যের দিকপাল রিজিওনাল দল আছে। তারা আগে নিজেদের মধ্যে লড়াই করে তারা ঠিক করুক কে মুখ হবে, তারপর মোদির বিরুদ্ধে লড়াই করতে আসবে, সেটা বেশি বুদ্ধিমানের কাজ। অর্চনাদি, হ্যাঁ দেবাংশু, খুব দ্রুত উত্তর দিতে হবে। আমি বলছি অর্চনাদি, এই কথাটাই যখন আমরা এতদিন বলছিলাম বিধানসভা ভোটে আপনারা আগে আপনাদের মুখ সামনে আনুন, তখন বলছিলেন দেখেছো আমাদের কতগুলো মুখ, যে আপনাদের প্রশ্ন করতে হচ্ছে কে মুখ হবে। আজকে একই কথা যদি আমরা বলি, এতগুলো মুখ, আপনাদের প্রশ্ন করতে হচ্ছে কে মুখ হবে, অনেক অপশন। হ্যাঁ অর্চনাদি, উত্তর দিন। ফলটা এরকমই হবে যেরকম বাংলায় আপনারা করেছেন, সেই ফলটাই আমরা পাবো। যে তার মানে বিকল্পর ভাবনা যখন চলছে 24 নিয়ে, রিজিওনাল একটা দল, যারা রিজিওনালি স্ট্রং একটা দল, যদিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা এখন থেকেই ভাবনা চিন্তা করছে এবং পদক্ষেপ করছে। কংগ্রেস কি করছে? কংগ্রেস কি করতে চায় সেক্ষেত্রে? তৃণমূলের সঙ্গে হাত মেলাবে, এনসিপির সঙ্গে হাত মেলাবে, জোটের সঙ্গে থাকবে, নাকি তারা তাদের ভাবমূর্তি নিয়ে থাকবে? না, প্রথম কথা হচ্ছে কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস, একটু আগে পিউ যেটা বললাম, 137 বছরের দল আমরা বহু রাজ্যে ক্ষমতায় রয়েছি এবং জোট সরকারেও রয়েছি। আমাদের পলিসি সম্পূর্ণভাবে মোদি বিরোধিতা, এতে কোনো সন্দেহ নেই। তার মানে এই নয় যে আমি হঠাৎ একজন অ্যারেঞ্জারকে দিল্লি পাঠিয়ে দিলাম জল মাপতে যে আমার নেতা বা আমার নেত্রীর সম্বন্ধে অন্যান্য দলগুলো কি ভাবছে। এই যদি মানসিকতা হয়, ওনারা আগামী দিনে কখনোই জোটের মধ্যে থাকতে পারবেন না। আর জোট সরকার, একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, ভারতবর্ষে সাকসেসফুলি জোট সরকারেরও নেতৃত্ব একমাত্র কংগ্রেসই দিয়েছে, সেটা হচ্ছে ইউপিএ 1 আর ইউপিএ 2। আমি প্রশ্ন করতে চাই এখানে তৃণমূলের মুখপাত্রদের কাছে যে ভারতবর্ষের ইতিহাসে কোন সাকসেসফুল জোট সরকার কি চলেছে উইদাউট কংগ্রেস, উইদাউট কংগ্রেসের পার্টিসিপেশন? সেই জন্য আজকের মিটিংটা হচ্ছে একটা ইউজলেস মিটিং। ওনারা বর্ষিয়ান নেতা শরদ পাওয়ার ডেকেছিলেন, শ্রদ্ধা জানিয়ে সবাই গেছেন। অর্থাৎ শিবাজি বলছিলেন যে ইগোটা কমাতে হবে, দুপক্ষকে নমনীয় হতে হবে, অন্তত এই স্টুডিওয়ে তার কোনো লক্ষণ কংগ্রেসের তরফ থেকেও দেখা যাচ্ছে না। এবার আমরা আসি এরাজ্যের খবরে। এরাজ্যের বঙ্গভঙ্গ এখন রাজনীতিতে নতুন কয়েনেজ। বঙ্গভঙ্গ আপনারা আগে শুনেছেন, অতীতে শুনেছেন, আবার বঙ্গভঙ্গ ইস্যুটা সামনে। কেন? তালিকাটা বাড়ছে, একের পর এক বিজেপি নেতা নেত্রীরা বলতে থাকছেন বঙ্গভঙ্গ। কিন্তু এই বঙ্গভঙ্গ নিয়ে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা বলছেন না না, আমরা বাংলা ভাগ চাই না, অথচ অন্যরা বলছেন কৌশলটা কি, দেখা যাক। কখনো আলিপুরদুয়ারের জন বাড়লা, अलग राज्य अगर यूटी हो जाता है, कम से कम केंद्र तो हमारा सुरक्षा बनेगा। কখনো বাঁকুড়ার সৌমিত্র খাঁ, এলাকার মানুষ চাইছে এখন যে মুখ্যমন্ত্রীকে বহিরাগত করা হোক। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়,
আমরা এখানে সার্বিক উন্নয়নটা চাই, তাই আগামী দিন আমরা চাইছি এখানে কেন্দ্রশাসিত অঞ্চল হোক। বঙ্গভঙ্গ বিতর্কের আগুনে ঘি ঢেলেই চলেছেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। বিতর্ক হচ্ছে, তাও লাগাম পড়ছে না মন্তব্যে। কিন্তু কেন? এর নেপথ্যে বিজেপির সুস্পষ্ট কৌশল দেখছে রাজনৈতিক মহলের একাংশ। উত্তরবঙ্গ হোক বা জঙ্গলমহল, এমন এলাকার নেতারা এই দাবি তুলছেন যেখানে 2019-এর লোকসভা ভোটে ভালো ফল করে বিজেপি। 21-এর ভোটেও সেই সাফল্যের অনেকটাই ধরে রাখতে পেরেছে তারা। বিশেষ করে উত্তরবঙ্গ পর্যবেক্ষকদের একাংশ মনে করছে 24-এর মহারণেও এইসব এলাকায় ভালো ফলের বিষয়ে আশাবাদী পদ্ম শিবির। আর তাই বারবার সুর চড়াচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাহলে এমন নেতাদের দিয়ে এই দাবি তোলানো হচ্ছে কেন? দলীয় সংগঠনে যাদের গুরুত্ব তুলনায় অনেকটাই কম। পর্যবেক্ষকদের একাংশের মতে এটাও বিজেপির কৌশল। গুরুত্ব কম হওয়ায় এই নেতাদের বক্তব্য খণ্ডন করা অনেকটাই সহজ, যেমনটা দিলীপ ঘোষ কিংবা নিশীথ প্রামাণিকরা করে চলেছেন। তারা বঙ্গভঙ্গের দাবিকে বিজেপির দাবি বলে মানছেন না, আবার বঞ্চনার অভিযোগের অস্ত্রেও শান দিচ্ছেন। বঙ্গভঙ্গের দাবি কেউ করেনি, সবাই বলছে যে বঞ্চনা হচ্ছে। কলকাতা আশপাশ বাদ দিয়ে বাকি উত্তর দক্ষিণ জঙ্গলমহল উত্তরবঙ্গ সেখানকার মানুষকে স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চিত করেছেন। তারা সেই জন্য বিরোধী পার্টিকে ভোট দিচ্ছেন। জন বার্লা মহাশয় তিনি বলেছেন যে ইউনাইটেড টেরিটরির কথা বলেছেন, দাবি করেছেন, নিজের আবেগকে মানুষের সামনে তুলে ধরবার জায়গা রয়েছে। আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে এখনই কিছু বলছি না, তবে আমরা উত্তরবঙ্গের মানুষের আবেগকে আমরা সমর্থন করি। টুকরে টুকরে গ্যাং বলতো বিজেপি বিরোধীদের, ওরাই আসলে টুকরে টুকরে, একটা টুকরো আদি, একটা টুকরো তৎকাল, একটা টুকরো পরিযায়ী, এইসবে সার্কাস চলছে। खुदी तो बसনের মেহের আলী, সব ঝুট হয়, সব ঝুট হয়, তপত যাও, এখন মেহের আলী হয়ে গেছে। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের এই আক্রমণকে প্রতিহত করতেই দিলীপ ঘোষরা দাবি করছেন বিজেপি দলগতভাবে বাংলা ভাগের বিপক্ষে। আবার একই সঙ্গে বঞ্চনার অভিযোগকেও জিইয়ে রাখছেন। নিউজ 18 বাংলা। এটা কি আদৌ সাধারণ মানুষের জন্য একটা দিশা নাকি বিভ্রান্তিকর? সৌরভ বলতে পারবেন, সৌরভের কৌশলটা কি? না দেখুন, এখানে কোনো কৌশলের ব্যাপারই নেই। রাজ্য সভাপতি নিজে পরিষ্কার করে বলে দিয়েছেন যে বিজেপি এই মতকে সমর্থন করে না, এবং যারা বা যে বলছে এটা তাদের ব্যক্তিগত মত, এবং ব্যক্তিগত মত পার্টির হয়ে ব্যক্তিগত মত পোষণ করার জন্যে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও পার্টি নেবে। আর দ্বিতীয়ত দেখুন, বাংলা বাঙালিদের এবং বাংলা ভাগ বিজেপি কখনোই চায় না। আমাদের যখন সর্বোচ্চ নেতা রাজ্যের রাজ্য সভাপতি এই কথা বলে দিচ্ছেন, তারপরে কে কি বললো তার কিন্তু সত্যি কোনো গুরুত্ব থাকে কি? লাগাম নেই আপনাদের? জন বার্লা, সৌমিত্র খাঁ, শিখা চট্টোপাধ্যায়, তালিকা তো বাড়ছে, লাগাম পড়াচ্ছেন না তো আপনারা? 100 বার দেখুন, আমাদের পার্টিতে নিজের মনের ব্যক্তিগত মত এরা পোষণ করেছেন, মানে এতটাই গণতান্ত্রিক পরিবেশ যে ব্যক্তিগতভাবে দলবিরোধী মন্তব্য করা যায়। আমাদের এরকম দৈন্য দশা হয়ে যায়নি যে একটা ইভেন্ট ম্যানেজারকে দিল্লিতে পাঠিয়ে পার্টির মিটিং করাতে হয়। আজকে এই আগের সত্রে যেটা আলোচনা হচ্ছিল বারবার পিকে, আপনিও নিশ্চয়ই নোটিস করছেন যারা বলছেন সৌমিত্র খাঁ, জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, বিজেপির সাংগঠনিক দায়িত্বে এদের ভূমিকা বিরাট গুরুত্বপূর্ণ নয়। এটা কি কোনো স্ট্র্যাটেজি বলে মনে হয়? আজকে আমি আবার বলছি, সৌরভ আসবো শিবাজিদা, পিউ যেটা তুমি বললে একটু আগে, এরা তো প্রত্যেকেই জনপ্রতিনিধি, দুজন সাংসদ, মানে এদের গুরুত্ব নেই এটা ভাবা যায় না? সাংগঠনিক, আমি সাংগঠনিক বলছি, সাংগঠনিক দায়িত্ব নেই। কিন্তু ব্যাপারটা কিরকম জানো তো, আগে যেরকম হতো, একটা গন্ডগোল হতো, গন্ডগোলে বিশেষ করে ধরো একটা আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গন্ডগোল করছে, কিছু লোক এসে ভাঙচুর করলো, আর কিছু নেতা থাকে না করিস না, এটাকে বলে হচ্ছে রাবড়ি ট্যাকটিক্স। একদিকে গরম করা হয়, ওপরে হাওয়া দেওয়া হয় যাতে জমে যায় ব্যাপারটা। তো এইগুলো আমরা জানি, যারা বিভিন্ন জায়গায় এখানে অনেক ছাত্র নেতা আছে তারাও জানে। তো এই যে জায়গাটা, এটা করা হচ্ছে অত্যন্ত কেয়ারফুলি করা হচ্ছে, কারণ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তো, যে তাদেরকে একদম সেন্সার করা হলো, আপনি একটাও কথা বলবেন না, সেটা বলা হচ্ছে না। বঞ্চনার কিন্তু একটা অভিযোগ নানা জায়গায় আছে, কলকাতার বাইরের অনেক জায়গায় বঞ্চনার অভিযোগ আছে, আঞ্চলিকভাবে এবং খুব সাজেস্টিভলি। দেখুন, উত্তরবঙ্গ যেটা বিজেপির স্ট্রং হোল্ড, জঙ্গলমহল যেখানে 2019-এ বিজেপি ভালো করেছিল,
ছিল, কিন্তু এখন তো জঙ্গলমহলে, সেই অর্থে জঙ্গলমহলে সৌমিত্রবাবু বলছেন বাঁকুড়ার কিছু অঞ্চল বাদ দিয়ে পুরুলিয়াতে তো একদমই সেখানে সাড়া পাননি বিজেপি। তো সুতরাং এই জায়গাগুলোতেও আবার তৃণমূলও ঘর গোছাতে শুরু করেছে। সুতরাং একটা ঘটনা এটা যে বঞ্চনা বা পিছিয়ে থাকা, এটা ব্যাকওয়ার্ডনেস এইসব জায়গায় আছে, এবং সেই ব্যাকওয়ার্ডনেসকে আমি কাজে লাগাতে পারি। এই আবেগটা মানে এই যে একটা না পাওয়ার যন্ত্রণাটাকে আবার উস্কানো 2024-এর আগে, যেহেতু ওই আসনগুলো 2019-এ ভালো পেয়েছিল বিজেপি। অর্চনাদি উত্তর দিন, এটা খুব স্ট্র্যাটেজি। দেখুন, বিজেপি হলো একটা প্রেসিডেন্ট, আমাদের বিজেপি হলো প্রেসিডেন্সিয়াল পার্টি। এখানে আমাদের রাজ্যের সভাপতি আমাদের লাইন একদম পরিষ্কার করে বলে দিয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদের দলের অবস্থানের বাইরে কোনো নেতৃত্ব কিছু বললে আমাদের দল কিন্তু তাদের তলব করে জানতে চায় এবং তাদের বলা হয়, তাদের বক্তব্য বোঝানো হয়। আর যেখানে আমরা অতীতে দেখেছি তৃণমূল দলে কেউ বলেছে ভারতের 4টে রাজধানী করতে হবে, তাদের কোনো তলব করা হয়নি। কোন জায়গায় বীরভূমের কোন নেতা বলেছেন 30% চাইলে 4টে পাকিস্তান করে দিতে পারে, তাদের কোনো তলব করা হয়নি। অথবা কলকাতাকে কোনো আমরা সেটা নিয়ে আলোচনাই করছি। অর্চনাদি, এই যে আপনাদের ওপরতলা বলছে চাই না, নিচতলা বলছে চাই, এটার অর্থ কি আমরা সেটা বোঝার চেষ্টা করছি, এবং বিশ্লেষকরা মনে করছেন এটা খুব কৌশলী ঢঙে করছে। শুনুন, জঙ্গল হাসছে, পাহাড় হাসছে, এই যে বক্তব্যগুলো বলা হচ্ছে সত্যি কি তাই? জঙ্গল থেকে কতজন চাকরি পাচ্ছে, কতজন ফাস্ট ফরওয়ার্ড আছে, কটা স্কুলের উন্নতি? না, তাহলে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরির দাবি করে আসলে বঞ্চনার অভিযোগের আবেগটাকে বা না পাওয়াটাকে আপনারা আবার হাতিয়ার করতে চাইছেন। জঙ্গলের আন্ডার ডেভেলপমেন্ট, জঙ্গলের বঞ্চনা, জঙ্গলের যে দিকে নজর পড়ছে না, সেটা আমরা চাই তার উন্নতি হোক। তার মানে আমরা চাই না পশ্চিমবঙ্গ ভাগ। আমাদের দলের এটা গাইডলাইন, সুতরাং সেই লাইনের বাইরে রাজনীতি করলে সেটা অন্য মানে হয়ে দাঁড়াবে, একদম পরিষ্কার। আর তৃণমূল কি বলবে? তারা খুব সংক্ষেপে। আচ্ছা, প্রথম কথা আমি একটু দিদিকে মনে করিয়ে দিতে চাই, অনেক দেশ আছে এরকম যে দেশের একটার চেয়ে বেশি রাজধানী রয়েছে। দিদি মনে হয় সেটা জানেন না, এটা দেশটা আরো ভালো হয়, খারাপ 16টা দেশ আছে গোটা পৃথিবীতে। এবার আমি দিদি যে প্রশ্ন কথাগুলো বললেন সেগুলো আমি বলি। মেন যে ইস্যুটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে 2-3 দিন পর্যন্ত তারা ক্রমাগত বলে গেলেন বিজেপির তরফ থেকে সেভাবে কিছু অ্যাকশন নেওয়া হলো না। পরবর্তীকালে কিছু আর কি লোক দেখানো কাজবাজ করা হয়েছে, কিন্তু একটা কথা ভুললে চলবে না, সৌমিত্রবাবু কিন্তু বিজেপির যুব সভাপতি, ছোটখাটো নেতা নন, একটা সেকেন্ড সবচেয়ে বড় সংগঠনের সবচেয়ে বড় নেতা তিনি। আর এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি যে এই কথাগুলো বলছে, এই সৌমিত্রবাবুদের দিয়ে বারবার বলাচ্ছে, এটার কারণটা কি? ভোটে হেরে যাওয়ার পর একটা রাজ্যের বিরুদ্ধে ক্রমাগত বদলার রাজনীতি চলছে। প্রথমে তাদের মন্ত্রী অ্যারেস্ট করো, তারপরে তার আমলাকে ডাকো, তারপরে যশে সাহায্য করো না, একের পর এক কাজ করে 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 রাজ্যটাকে ডিস্টেবিলাইজ করো, মোট কথা বদলা না। আর শেষমেশ গিয়ে সেটাও যখন হচ্ছে না, আমলার প্রসঙ্গ যখন এলোই তখন আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথাতে আসতেই হবে, কারণ আরো একবার কেন্দ্রবিন্দু আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তরজা তৃণমূল বনাম বিজেপি। কিভাবে এগোচ্ছে সেই তরজা দেখবো এক ঝলকে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় বৈঠক বিতর্কে তাঁর শোকজ জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। আলাপনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে চিঠি কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তরের। আলাপনের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ দেননি, কোনো উচ্চ পদাধিকারীকে বৈঠকে যোগ দিতে নির্দেশও দেননি, ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীকে কিছুই জানাননি, স্বেচ্ছায় পর্যালোচনা বৈঠক থেকে বেরিয়ে যান। আলাপনের আচরণ প্রধানমন্ত্রী পদের অসম্মান, বৈঠকে যোগ না দিয়ে জনস্বার্থ বিরোধী কাজ করেছেন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 28 মে কলাইকুণ্ডায় ইয়াস পর্যালোচনা বৈঠক নিয়ে এই সংঘাত মুখ্যমন্ত্রী শুরু থেকেই দাবি করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রিপোর্ট দিয়ে তিনি এবং আলাপন কলাইকুণ্ডা ছাড়েন। প্রধানমন্ত্রীকে জানিয়েই দীঘায় তাঁদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যান। কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবি মানতে নারাজ, তাই বিপর্যয় মোকাবিলা আইনে তারা আলাপনকে শোকজ করে। আলাপন জবাব দিলেও তাতে সন্তুষ্ট নয় কেন্দ্র। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। লেখা হয়েছে, ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে 28 মে কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। পিএমও থেকে 27 মে রাজ্যের মুখ্য সচিবকে তা জানানো হয়। 28 মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর কপ্টার পৌঁছয় দুপুর 2:05
মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কপ্টারে পৌঁছন দুপুর 2:10। প্রধানমন্ত্রীর পৌঁছানোর সময় আলাপন ছিলেন না, ক্ষয়ক্ষতির খতিয়ান দেওয়ার সময়ও ছিলেন না। আলাপনের সঙ্গে যোগাযোগের পর তিনি বৈঠকের ঘরে আসেন, 2 মিনিটের মধ্যে বৈঠক ছেড়ে বেরিয়েও যান। ক্ষয়ক্ষতি নিয়ে সঠিক তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। 3রা জুন শোকজ জবাবে আলাপন লেখেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে তিনি বেরিয়ে যান। অর্থাৎ তার কথাতেই এটা প্রমাণিত যে তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন না। মুখ্য সচিব হিসেবে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকা তার দায়িত্ব। আলাপন বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া সার্ভিস রুল লঙ্ঘন করেছেন। আলাপনের বিরুদ্ধে এইসব অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন কলাইকুণ্ডা এয়ারফোর্সের আধিকারিক ও আন্ডার সেক্রেটারি অফিসাররা। চার্জ গঠন হয়েছে। কেন্দ্রের নির্দেশ, আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসিডিংস হবে। 30 দিনের মধ্যে আলাপনকে লিখিতভাবে জবাব দিতে হবে। শুনানি প্রক্রিয়ায় তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেন। 30 দিনের মধ্যে জবাব না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে একটা দপ্তর, তার মানে যা হচ্ছে সবই প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে হচ্ছে। এরকম কোন আইএএস ক্যাডার অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এইভাবে অর্ডার করা যায় না যদি না তার বিরুদ্ধে কোনো আর্থিক তছরূপের বা আর্থিক অনিয়মের কোনো অভিযোগ থেকে থাকে। দেখুন, তৃণমূল কংগ্রেস বিষয়টি একটি রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আরেক আধিকারিকের বিষয়। ইয়াস চলে গেছে, আলাপন সংঘাত এখনো জারি। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ আনছে বিজেপি। অযথা রাজনীতি করতে চাইছে তৃণমূল। দেবাংশু, হ্যাঁ দেখুন, প্রথমে একটা কথা বলি, আমি তো যেটাই তখন বলতে যাচ্ছিলাম আর কি, এই আমলার বিষয়টা নিয়ে আসছিল। তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করছে না, রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে। আপনি পরপর দেখুন, নির্বাচনে আপনি অন্যান্য রাজ্যে এরকম করতে দেখবেন না। নির্বাচনে হারার পর থেকে এই দলটা বাংলায় ক্রমাগত, আপনাদের নির্বাচনের পর থেকে যতগুলো ইস্যু নিয়ে ডিসকাস করতে হয়েছে তার কটা ইস্যু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি হয়েছে বলুন তো? প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসছে এবং তাতে তৃণমূল কংগ্রেস রেসপন্স করেছে, তা নিয়ে আপনাদের ডেলি ডিবেট করতে হয়েছে। প্রত্যেকটা ইস্যু আপনারা দেখুন, এখানে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি যিনি রাজ্যটাকে, আমরা প্রত্যেকে জানি এই নিয়ে প্রচুরবার আলোচনা হয়েছে, রাজ্যের প্রয়োজনে তাকে এক্সটেনশন দেওয়া হলো, তারপরেই তাকে ডেকে নেওয়া হলো প্রতিশোধের, শুধুমাত্র প্রতিশোধটা নেবানোর জন্য। এবং তার পরবর্তীকালে একটা রাজ্য করোনা আমফানে যারা লড়াই করছে, যে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রচুর কোভিড এবং এই জ্বর সংক্রান্ত কমিটির মাথায় রয়েছেন, সেই নিশ্চিত বাংলার মানুষের মুখস্থ হয়ে গেছে। আমার বক্তব্য আমি আসবো দেবাংশু। সুপ্রিয়, বিজেপির একটা প্রশ্ন যে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা। কেন্দ্রীয় সরকারি একজন কর্মী, তাকে রাজ্য সরকার চেয়েছিল এক্সটেনশনে, তা মঞ্জুর করেও তারপর কেন্দ্র তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এবং কর্মী নিজে ঠিক করলেন তিনি আর কাজই করবেন না, রিটায়ার করলেন তার নির্ধারিত দিনে। এখানে তৃণমূল দল এত সক্রিয় কেন? এটা তো দুই সরকারের মধ্যেকার, তৃণমূল এখানে কি করছে? আলাপন বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের নন। একেবারে প্রশ্নটা একেবারে যথাযথ। এটা কেন্দ্র রাজ্যের সমস্যা কিনা আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি উত্তর দেবো একেবারে এটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকারই একটা সমস্যা এবং এটা প্রশাসনিক একটা বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না, প্রশাসনিক বিষয়টার বীজটা লুকিয়ে আছে একটা রাজনৈতিক জায়গার মধ্যে, বিজেপি বারবার করে চেষ্টা করছে বাংলাদেশ ডিফেন্ড করা, সেটা ভোটের শুধুমাত্র পরে নয়, ভোটের আগে এবং ভোটের পরে ওদের এই জেদটা একটা মরণপণ যে রয়ে গেছে, মরিয়া যে রয়ে গেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক্সটেনশন করা দিয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের অনুমতি ক্রমে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সেখানে যখন গিয়েছিলেন সেখান থেকে ভোটটা বেরিয়ে এসেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে। আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের দলের কেউ নন, যে আমরা দলের থেকে তার শুনে মনে বলবো, আমি সেই চিঠি থেকে প্রশাসনিক জায়গা থেকে আমি দেখে বলছি, আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠিতে স্পষ্ট জানিয়েছে যে আমার পক্ষ থেকে সেই বৈঠক ছেড়ে বেরোনোর যে অনুমতি সেটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে নিয়েছিলেন আমার হয়ে, এবং রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আছেন যেখানে, সেখানে তৃণমূল কেন এতবার ঢুকতে চাইছে? এটাই তো প্রশ্ন। আমি খুব দ্রুত শিবাজিদা, এখানে সত্যি রাজনীতি করছে দুপক্ষ, দুই দলই, আপনি মনে করেন? সরকারটা তৃণমূল কংগ্রেস, ব্যাপারটা তো একটা সাংবিধানিক, এটা যে আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার বিভাজন আছে, প্রশাসনিক ক্ষমতারও বিভাজন আছে। এবং একটা কথা বারবার মনে রাখতে হবে,
আলাপন বন্দ্যোপাধ্যায় বা কোনো আইএএস বা আইপিএস অফিসাররা কিন্তু কেন্দ্রেরও তারা চাকরি করেন না, রাজ্যের, তারা অল ইন্ডিয়া সার্ভিস করেন, সর্বভারতীয় চাকরি, এটা কেন্দ্রীয় চাকরিও নয়, রাজ্যের চাকরিও নয়, যার ফলে তাদের যে কোনো জায়গায় ডিপ্লয় করা যায়। কিন্তু একটাই প্রশ্ন, মুখ্য সচিব হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ মুখ্য সচিব হিসেবে যাকে 3 মাসের এক্সটেনশন দেওয়া হলো, তাকে কি কর্মীবর্গ বা পার্সোনাল ডিপার্টমেন্টে নিয়ে আসা যায় তারপরে মুখ্য সচিব হিসেবে তাকে এক্সটেনশন দিয়ে? দ্বিতীয়ত, মুখ্য সচিব কাজ করেন কিন্তু তার যে প্রশাসনিক, তার যে হেড অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী, তার অধীনে। মুখ্যমন্ত্রী যদি বলেন যে আলাপন আপনি চলে আসুন বা তুমি চলে এসো, আলাপন বন্দ্যোপাধ্যায় তো কাজ করছেন মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে, তাহলে সেখানে আলাপনকে মুখ্য, এখন ব্যাপারটা হলো খুব নারীবাদীরা অপরাধ দেবেন না, সেই বউকে মেরে, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার যে পুরনো গল্প ছিল, খুব খারাপ ইনস্ট্যান্স মেয়েদের পক্ষে, সেটাই যেন একটা আমরা দেখি। বেশ, অর্চনাদি কিছু বলতে চান? বিজেপির বক্তব্য শুনে অর্চনাদি। হ্যাঁ, দেখুন, আমি নিজে একজন সেন্ট্রাল হেলথ সার্ভিস ক্যাডার, 30 বছর চাকরি করে এসেছি। সুতরাং সার্ভিস কন্ডাক্ট রুলে যেটা অ্যাপ্লিকেবল, সেটা যেটা নিয়মের বাইরে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট সার্ভেন্টরা কিছু করতে পারে না, এবং এখানে রাজনৈতিক কোনো বক্তব্য বা মতামত থাকতে পারে না। একটা জায়গায় আমার আপত্তি আছে, সেটা হলো সৌগত বাবু বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে। তাই যদি হয় তাহলে ভোট পরবর্তী যে হিংসায় যে 42 জন মানুষ খুন হলো, এই যে লাখ লাখ মানুষ মাননীয় নির্দেশে সেটা কি করছে, নাকি করোনার সময় 2,500 কোটি টাকা? সুমনদা জোরদার বিরোধিতা করছেন, বলছেন ডিভিএস করে রাজ্যের হিংসার কথা চান। আমরা সত্যি আজ হিংসা নিয়ে আলোচনা করছি না, আমরা অন্য কোনো পরিসরে আবার এই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সুপ্রিয় কিছু বলতে চাই। সুপ্রিয়, দ্রুত। আমি বলছি যে অর্চনাদি ফিজিক্সের প্রশ্নের উত্তর কেমিস্ট্রিতে গিয়ে দিচ্ছেন। আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন, তৃণমূল কংগ্রেস বিষয়টা আপত্তি জানিয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস সাংবিধানিক কাঠামো বিশ্বাসী। তাই আমরা বারবার বলছি যে বিজেপি সরকার কেন্দ্রে এই প্রশাসনিক যারা কর্তাব্যক্তি, আমলাতান্ত্রিক আমাদের একটা কাঠামো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে। আমাদের পুলিশদের, প্রশাসনিক কর্তাদের মনোবল হচ্ছে সরকার। বেশ, আমরা এবার বিজেপির কথায় আসছি, কারণ নির্বাচনের পর প্রত্যাশিত ফল থেকে অনেকটা দূরে থাকার পর এই প্রথম রাজ্য কমিটির মিটিং, কি হতে পারে সেখানে, কি ধরনের স্ট্র্যাটেজি নিতে পারে তৃণমূলকে রুখতে বিজেপি? আসুন দেখি। দুশোর টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে জুটেছে 77। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা কর্মীরা। আলিপুরদুয়ার থেকে বীরভূম, ভোটের পর বহু নেতা কর্মী দল ছাড়ছেন। এই পরিস্থিতিতে বৈঠক বিজেপি রাজ্য কমিটির। বিধানসভা নির্বাচন, কোভিড পরিস্থিতির কারণে বেশ কিছুদিন পর বসছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক। ভোটের হারের ধাক্কার পর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত পদ্ম শিবিরের নেতাদের। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভার্চুয়ালি থাকবেন বৈঠকে। রাজ্য কমিটির নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জেপি নাড্ডা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাষণ দেবেন। বিরোধী দলনেতা হিসেবে ভাষণ দেবেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, শিবপ্রকাশ থাকবেন বলেই খবর। বিজেপি সূত্রে খবর, হারের পর দলের হতশ্রী দশা দূর করাই এখন নেতাদের মূল টার্গেট। সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করতে পারেন বিজেপি নেতারা। বহু এলাকায় বিজেপি কর্মীরা ঘর ছাড়া বলে অভিযোগ। ঘর ছাড়া কর্মীদের বাড়ি ফেরানো বিজেপির চ্যালেঞ্জ। জেলা স্তরে কর্মীদের আইনি সাহায্য করা, কর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা করা। কেন্দ্রীয় স্তরে প্রতিবাদ মামলা করেছে বিজেপি। জেলা স্তরে কর্মসূচি বাড়ানোই এখন টার্গেট। ভোট মিটতেই ভাঙন শুরু হয়েছে বিজেপিতে। নেতারা যেমন পতাকা বদল করেছেন, তেমনি ক্ষমা চেয়ে শপথ নিয়ে দল বদল চলছে। বিজেপি নেতাদের দাবি, জেলায় জেলায় নিরাপত্তার অভাবেই দল ছাড়ছেন নিচুতলার কর্মীদের একাংশ। দ্রুত আইনি পদক্ষেপ, পুনর্বাসনের ব্যবস্থা করলে এই প্রবণতা রোখা যাবে। সূত্রের খবর, সেদিকে লক্ষ্য রেখেই হচ্ছে পরিকল্পনা। গ্রাম স্তরে কর্মীদের পাশে থাকার কর্মসূচি নেওয়া হচ্ছে। স্থানীয় দাবি দাওয়া নিয়ে নতুন করে আন্দোলন। প্রাকৃতিক বিপর্যয় অতিমারিতে জনতাকে সাহায্যের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, এই বিষয়গুলি মাথায় রেখেই আগামী কর্মসূচি ঘোষণা করতে পারে রাজ্য বিজেপি। বিজেপির নিয়ম মেনে রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বিরোধী দলনেতা হিসেবে আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করবেন শুভেন্দু অধিকারীও। মুকুল রায় দল ছেড়েছেন। দলের শক্ত ঘাঁটি আলিপুর দুয়ারে ভাঙন। বহু এলাকায় দলের নেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। ঘর গোছাতে বিজেপি নেতারা কি পদক্ষেপ করেন সেদিকেই তাকিয়ে পদ্ম শিবিরের কর্মীরা। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে প্রাইম কনসার্ন কি বিজেপি? সৌরভ আমার সঙ্গে রয়েছেন। কর্মীদের চাঙ্গা রাখা, ভাঙন রক্ষা? দেখুন, ভাঙন নিয়ে আমরা বিন্দু মাত্র চিন্তিত নয়। যেরকম দলটা ভেঙেই গেছে। না ভেঙে গেছে না, মেদ কমছে। দল তোমাদের শেষ হয়ে গেছে সুমন দা, ওটা পরে আসছে। আরে সেটা আমিও পরে আসছি। তোমাদের শূন্য থেকে শুরু করতে হবে, বুঝে নেব। কিন্তু যেটা শূন্য থেকে শুরু সিনেমাটা দেখো, আরে শূন্য থেকে শুরু সিনেমাটা দেখো, খুব ভালো সিনেমা। এখন যেটা হচ্ছে যে আমরা বিন্দু মাত্র দলের ভাঙন নিয়ে চিন্তিত নই। আবর্জনা সাফ হয়ে যাচ্ছে, চলে যাক। যারা থাকবে, প্রসাদ শর্মা এই ইলেকশনের আগে অবধি আপনাদের আবর্জনা ছিলেন। আলিপুর দুয়ারে কেউ যদি দলের সাথে বেইমানি করে, সেই দোষ তো দলের না। গঙ্গা প্রসাদ দা এখন এটাও দেখতে হবে। সুমন দা, 1 মিনিট। সুমন দা, আমি তোমার সময় বলিনি। আমরা যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে। 2 মিনিট পর আবার ফিরবো নুসরাত জাহান নিয়ে নতুন বিতর্কের খবরের সঙ্গে থাকুন। আমি নুসরাত জাহান রুহি জৈন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। बयान दिया है उस पर कार्रवाई होनी चाहिए और जो भी सख्त से सख्त कार्यवाही कर सके अध्यक्ष महोदय से मैं निवेदन किया है कि उनके खिलाफ होनी चाहिए। বিবাহ বিতর্কে এবার নুসরাত জাহানের বিরুদ্ধে আসরে বিজেপি। বসিরহাটে তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন উত্তরপ্রদেশের বদায়ুর বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। আর্জি জানালেন ব্যবস্থা নেওয়ার। চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, শপথের দিন লোকসভায় নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে পরিচয় দেন অভিনেত্রী সাংসদ। নববধূর সাজে এসেছিলেন তিনি। আমি নুসরাত জাহান রুহি জৈন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। বিজেপি সাংসদের দাবি, লোকসভার ওয়েবসাইটে নুসরাতের প্রোফাইলে এখনো জলজল করছে বিবাহিত স্ট্যাটাস, অথচ তিনি নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন নিখিলের সঙ্গে তার বিয়ের আইনি বৈধতা নেই। অভিযোগপত্রের সঙ্গে সেই বিবৃতির কপিও পাঠিয়েছেন বিজেপি সাংসদ, যাতে নুসরাত লেখেন, বিয়ের অনুষ্ঠান হয়েছিল তুরস্কে। তুরস্কের আইনে এই বিয়ে বৈধ নয়। ভারতে ভিন ধর্মে বিয়ে হলে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি করতে হয়। নিখিলের সঙ্গে তার বিয়ের ক্ষেত্রে সেরকম হয়নি। বিয়ের যেহেতু আইনি বৈধতা নেই, তাই বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এই তথ্য তুলে ধরে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের দাবি, ইচ্ছাকৃতভাবে লোকসভার সচিবালয়কে ভুল তথ্য দিয়েছেন নুসরাত জাহান। এটা অনৈতিক। ভোটারদের সঙ্গেও প্রতারণা করেছেন। এই অনৈতিক ও বেআইনি কাজের জন্য নুসরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিংবা বিষয়টি লোকসভার এথিক্স কমিটিতে পাঠানো হোক। तो उन्होंने सार्वजनिक रूप से एक झूठ बोला या संसद में जो फीड किया, उसको देखते हुए मैंने अध्यक्ष महोदय से अपील किया है कि ऐसे अनैतिक उन पर जो उन्होंने कार्यवाही की है, बयान दिया है, उस पर कार्यवाही होनी चाहिए। তিনি নিজেই তথ্য দিয়েছেন যে বিয়েই হয়নি আমার। তো বিয়ে হয়নি তো আর বৌভাত কি করলো? মুখ্যমন্ত্রী বৌভাত তো খেয়ে এলেন, সিঁদুর টিপ পরে সারা জায়গায় ঘুরে ঘুরে ভোটও নিলেন, লোককে বোকা বানিয়ে এমপিও হয়েছেন। এর বিচার হওয়া উচিত। মানুষের সঙ্গে প্রতারণার সীমা থাকা উচিত। এটা শোভা দেয় না। আমার মনে হয় স্বীকার করা উচিত অন্যায়, এবং তার সাজাও পাওয়া উচিত। পাল্টা নুসরাত জাহানের দাবি, 2 সপ্তাহ আগে প্রয়োজনীয় নথি লোকসভায় জমা দিয়েছি। কোন সাংসদ কি অভিযোগ করলেন তা নিয়ে মন্তব্য করব না। এটা হাস্যকর যে আজকে পার্লামেন্টকে শাখা সিঁদুর নিয়েও তদন্ত করতে বলা হচ্ছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। ধুমধাম করে বিয়ে, সর্বত্রই জুটিতে হাজির নুসরাত নিখিল। হঠাৎই ছন্দপতন। সন্তান সম্ভবা হওয়ার খবর এবং নুসরাত যশের সম্পর্ক ঘিরে জল্পনা।
তারপরেই বিয়ে নিয়ে বিস্ফোরক নুসরাত। বিতর্কের বল এবার রাজনীতির কোর্টে। অরুণিমা দে, নিউজ 18 বাংলা। দেবাংশু, ব্যক্তিগত বললেও দলের কাছে এটা তো কাঁটা হয়ে রইল। না দেখুন, এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। সুখেন্দুবাবু যে কথাটা বললেন, আজকে দেশের যারা লোকসভার এমপি তাদের কাজ কি নিজের লোকসভার একটু বলতে দিন, আপনার সময় বলি একটু বলতে দিন। নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে যে এমপি এই অভিযোগ করছেন, তার লোকসভায় দাঁড়িয়ে মানুষ করোনার পর খেতে পাচ্ছে কি না পাচ্ছে, কটা লাশ গঙ্গায় ভেসে আসছে, সেসব নিয়ে চিন্তা না করে কোন এমপির কি পদবি ছিল, কি পরিচয় দিয়েছিল বিয়ের আগে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দেশের সর্বোচ্চ আইনসভায় যে তথ্য দেওয়া তা যদি অস্বীকার করেন কোন জনপ্রতিনিধি, সেটাকে মানুষ ভালোভাবে নেবেন? আমি যতদূর আপনাদের প্রতিবেদনই দেখলাম, সাংসদ নুসরাত জাহান সমস্ত ডিটেলস তিনি পাঠিয়েছেন, এটা তিনি আপনাদেরকে বলেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অর্জুন সিং থেকে শুরু করে বাংলার ওদিকে নরেন্দ্র মোদী পর্যন্ত, নরেন্দ্র মোদীর এগেইনস্টে কংগ্রেসে অভিযোগ তুলেছিল, তিনি এফিডেভিটে ভুল ডিটেলস লিখেছেন। তার পরবর্তীকালে জানি না লোকসভার অধ্যক্ষ নরেন্দ্র মোদী এফিডেভিটে দেওয়া ইলেকশনের আগে এবং লোকসভার রেকর্ডে দেওয়া দুটো কি এক? না না, দেখুন আমি আবারও বলছি, তিনি কি হিসাবে দিয়েছেন না দিয়েছেন এটা আমরা দলগতভাবে বলতে পারি না, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত জায়গা নিয়ে নুসরাত জাহান এমপি তার ব্যক্তিগত ব্যাপারে কোনো কিছু বলাতে আমি খুব একটা উৎসাহী নই। নুসরাত জাহান ব্যক্তিগত বিবাহিত জীবন সম্বন্ধে কিচ্ছু বলতে চাই না, কিন্তু কোন পার্লামেন্টেরিয়ান যদি সংবিধানের মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে কোনো মিথ্যে কথা বলেন, আমি তার তীব্র প্রতিবাদ করি। কখনো পার্লামেন্টে শপথ নিয়ে এই কথা বলা যায় না। সে যা ইচ্ছা করতে পারে তার পার্সোনাল লাইফে, সেটা নিয়ে আমি একেবারেই ব্যস্ত নই। তো তার পারিবারিক পরিচয় বলে আমি জানি না, আমি যতদূর শপথ গ্রহণ শুনেছি। না, শপথ গ্রহণের নামটা নিশ্চয়ই দেবাংশু তুমি শুনলে। জাহান রুহি জৈন নিজের নাম বলে পরিচয় দিলেন, সেই জায়গাটা দেখুন, এবং রেকর্ডে তিনি ম্যারেজ স্ট্যাটাস, স্বামীর নাম দেওয়া, বিয়ের ডেট দেওয়া। আচ্ছা, তার উপরে কি কোথাও গিয়ে নির্ভর করছে তিনি তার সাংসদ হিসেবে তার পারফরমেন্স কেমন, বা তিনি বসিরহাট এলাকার মানুষের জন্য কি কাজ করছেন না করছেন, কিংবা আজকে লোকসভায় দাঁড়িয়ে সর্বভারতীয় তাহলে না, নরেন্দ্র মোদী তার অ্যাড্রেস, না এটা কি তার পারফরম্যান্সকে প্রভাবিত করবে? না করলে কি এসে যায় বক্তব্য তৃণমূলের? রচনাদি না, কি এসে যায় না? কোন সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে তার শপথ বাক্যের এক লাইন শুনুন না, এক লাইন বলতে পারেন না। একটা ছোট্ট কথা খালি বলছি পিউ, আমিও একই কথা বলছি, কারুর ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, যারা সংবিধানকে হাতে রেখে শপথ গ্রহণ করেন, তাদের বিশ্বাসযোগ্যতাটা 100% থাকা উচিত। স্বচ্ছতা একটা বড় প্রশ্ন রাজনীতিতে, এবং এটা স্পষ্ট যে তৃণমূলকে এই নিয়ে কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য দলও বিঁধবে। তৃণমূল কিভাবে কাউন্টার করে সেটাই দেখার আজকে জনতা দরবার এ পর্যন্ত। সঙ্গে থাকুন সোম থেকে শনি রাত 8টায়।